হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 14 থেকে, যেটা হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসির উপরে আছে, তো ইন্ডিয়ান ফরেন পলিসির যে অবজেক্টিভসগুলো ছিল সেগুলো কি কি, তোমাদের আজকে আমি এই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো দেখো এদিকে একটা ডায়াগ্রাম আছে। এখানে অ্যাকচুয়ালি যতগুলো উদ্দেশ্য রয়েছে সবগুলো কিন্তু এখানে হচ্ছে ডায়াগ্রামের মতো দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো এগুলোই কিন্তু আমরা হচ্ছে ডিটেলসে জানবো, ঠিক আছে? দেখো কি বলেছে, ভারতের বৈদেশিক নীতি, যেটাকে ফরেন পলিসি বলে, এর উদ্দেশ্যগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে একটি দেশ অন্য দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। যদি আমরা আমাদের কান্ট্রির কথা বলি, তাহলে ভারতবর্ষেও কিন্তু বেশ কিছু বৈদেশিক নীতি এরকম রয়েছে যার দ্বারা আমাদের দেশ আদার্স কান্ট্রিগুলোর সাথে কিন্তু সম্পর্ক বজায় রাখে, সুসম্পর্ক বজায় রাখে, ঠিক আছে? দেখো এর পেছনে কিছু উদ্দেশ্য আছে, কারণ কোনো একটা কাজের পেছনে, কোনো একটা কিছুর পেছনে সবসময় কিন্তু কিছু উদ্দেশ্য থাকে। আর এখানে ভারতের বৈদেশিক নীতি প্রণয়নের পেছনে কিন্তু কিছু বিশেষ উদ্দেশ্য রয়েছে এবং সেগুলি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো, ভারতের বৈদেশিক নীতির প্রধান উদ্দেশ্য হলো দেশের জাতীয় স্বার্থ রক্ষা করা। অর্থাৎ দেশের নিরাপত্তা, মানে জাতীয় স্বার্থ রক্ষা করা মানে মানে জনগণের জন্য, দেশের জন্য, দেশের স্বার্থের জন্য হচ্ছে কোন কোন মানে জিনিসগুলো এর মধ্যে পড়ে। দেখো কি বলেছে, দেশের নিরাপত্তা, ঠিক আছে? মানে বাইরের কোনো দেশের আক্রমণ থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য কিন্তু নিরাপত্তা ভীষণ দরকার, ঠিক আছে? এর জন্য শুধুমাত্র সামরিক শক্তি প্রয়োজন না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কূটনৈতিক শক্তিও প্রয়োগ করাটা প্রয়োজন। আর তার জন্য বলতে পারো যে বৈদেশিক নীতি এর একটা হচ্ছে এক্সাম্পল বলতে পারো। আচ্ছা, তো দেশের নিরাপত্তা গেল, আর কি আছে? অর্থনীতি ও সার্বভৌমত্ব বজায় রাখা, ঠিক আছে? এগুলো বেসিক্যালি কিন্তু দেশের জাতীয় স্বার্থের মধ্যে পড়ছে। আর দেশের জাতীয় স্বার্থ রক্ষা করা মানে অর্থনৈতিক দিক থেকে উন্নয়ন, সার্বভৌমত্ব, যেন বাইরের কোনো দেশ আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে, এগুলো হচ্ছে সার্বভৌমত্বের কথা। তো এই বিষয়গুলোকে বজায় রাখার জন্য কিন্তু বৈদেশিক নীতি প্রণয়ন করা খুব দরকার, ঠিক আছে? ভারত সব সময় চেষ্টা করে যেন অন্য কোনো দেশ তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। দেখো, জাতীয় স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে অবশ্যই দেশের নিরাপত্তা আসে, প্লাস দেশের সার্বভৌমত্বটা কিন্তু আসে। সার্বভৌমত্ব মানে কি? যেন বাইরের কোনো দেশ আমাদের বিষয়ে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যেন হস্তক্ষেপ না করে। আর ভারত সবসময় এই চেষ্টাই করে যেন অন্য কোনো দেশ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। এতে করে কি ভারতের সার্বভৌমত্ব বজায় থাকে, ঠিক আছে? দ্বিতীয়ত কি, ভারতের লক্ষ্য হচ্ছে বিশ্বের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা। মানে বিশ্বে, দেখো সমগ্র বিশ্বে তো অনেকগুলো দেশ রয়েছে, প্রত্যেকটা মানে পুরো বিশ্বব্যাপী যদি শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে হয়, তাহলে কিন্তু হচ্ছে কিছু নীতি আর কি প্রণয়ন দরকার। তো এগুলোই হচ্ছে বৈদেশিক নীতি। ভারত যুদ্ধের পরিবর্তে আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। এই কারণে ভারত সব সময় কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে চলে। দেখো, অনেকে বলে কি যে হচ্ছে যুদ্ধই একমাত্র শান্তি আনতে পারে, কিন্তু ভারতবর্ষ বা আমাদের দেশ এটা মনে করে যে সব সময় যে যুদ্ধ করে শান্তি হবে এমন কিন্তু নয়। যুদ্ধের কিন্তু অনেক হচ্ছে ক্ষয়ক্ষতি হয়, যুদ্ধে রক্তারক্তি হয়, অনেকে তার প্রিয়জন হারায়, অভ্যন্তরীণ জিনিসগুলো যেরকম হচ্ছে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়, ঠিক আছে? ঘর বাড়ি ছাড়া হয় মানুষ। তো এই সব জিনিস মানে এত ক্ষয়ক্ষতি না হওয়ার জন্য যদি শুধুমাত্র আলাপ আলোচনার মাধ্যমে বা যদি সমঝোতার মাধ্যমে কোনো একটা সমস্যার সমাধান করা যায়, তাহলে কিন্তু যুদ্ধ এড়ানো সম্ভব বলে হচ্ছে ভারত সরকার মনে করে। আর তাই ভারত চায় যেন যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের উপায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো নেক্সট কি বলেছে। তৃতীয়ত যে উদ্দেশ্যটা, মানে থার্ড যে উদ্দেশ্যটা রয়েছে ভারতের হচ্ছে ফরেন পলিসির, কি বলেছে, ভারত অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করতে চায়। যে কোনো দেশই চায় যেন ইকোনমিক্যালি যেন তার ডেভেলপমেন্টটা হয়। কারণ একটা দেশ যত হচ্ছে ইকোনমিক্যালি হচ্ছে তার ডেভেলপমেন্ট হবে, যত সে স্ট্রং হবে, পাওয়ারফুল হবে, তত কিন্তু বাইরের কোনো দেশ তাকে অ্যাটাক করতে সাহস পাবে না। তো আদার্স কান্ট্রির মতো ভারতবর্ষও কিন্তু অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করতে চায়।
যেরকম এই উন্নয়নটা কিভাবে সম্ভব, সেক্ষেত্রে বিভিন্ন কান্ট্রির সাথে বাণিজ্য করতে হবে, বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করতে হবে, প্রযুক্তিগত সহযোগিতা বাড়িয়ে নিজের অর্থনীতি শক্তিশালী করাই হচ্ছে এর একটা বড় লক্ষ্য। যদি নিজের দেশের যদি অর্থনৈতিক উন্নয়ন চাই, তাহলে কি করতে হবে, তাহলে বাইরের দেশগুলোর সাথে কিন্তু ব্যবসা বাণিজ্যে লিপ্ত হতে হবে, বা হচ্ছে কোনো একটা বাইরের দেশে হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করতে হবে। এতে করে কি হবে, নিজেদের দেশেরই হচ্ছে মানে আয়ের উৎসটা বাড়বে, তাই না, হচ্ছে অর্থনৈতিক উন্নয়নটা বৃদ্ধি হবে। তো এগুলোই হচ্ছে ভারতের লক্ষ্য, যে এইসব কিছু করে নিজের অর্থনীতিকে আরো স্ট্রং করে তোলা। এতে কি হয়, দেশের উন্নতি দ্রুত হয়। ঠিক আছে। আচ্ছা, চতুর্থত, ভারতের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে অজোট নীতি বা নন অ্যালাইনমেন্ট অনুসরণ করা। এটা কিন্তু মোটামুটি আমাদের ফার্স্ট যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ইন্ডিয়ান, জওহরলাল নেহেরু, তিনি কিন্তু এই নীতিটার কথা বলেছিলেন। সেই সময় তার সময় তিনি চায়নার সাথে পঞ্চশীল নীতি স্বাক্ষর করেছিল, যেটা কিন্তু অজোট নীতি বা নন অ্যালাইনমেন্ট। ঠিক আছে। এর মানে কি, এর মানে হচ্ছে ভারত কোনো বড় শক্তির গোষ্ঠীর সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নেয়। এতে ভারতের স্বাধীনতা কিন্তু বজায় থাকে। মানে মনে করো যেরকম ওয়ার্ল্ড ওয়ারের সময় যেরকম দুটো ভাগ হয়েছিল, তাই না, একদিকে হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত রাশিয়া, এবার দুটোই কিন্তু বড় জোট। এক্ষেত্রে কি করতে হবে, মানে ভারত যেটা বিশ্বাস করে যে এই দুটা যে বৃহৎ শক্তি রয়েছে, এই দুই বৃহৎ শক্তির মানে কোনোটাতেই অংশগ্রহণ না করে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। মানে এতে করে কি হবে, ভারতবর্ষ মানে ভারতের ওপরে কারোর পক্ষপাতিত্ব থাকবে না, বা ভারতের ওপরে কারোর কোনো হাত বা কারোর কোনো হচ্ছে ইন্টারফারেন্স থাকবে না। এতে ভারত কি পুরোপুরি স্বাধীনভাবে থাকতে পারবে। ঠিক আছে। এটাকেই হচ্ছে অজোট নীতি বা নন অ্যালাইনমেন্ট বলে। আচ্ছা, পঞ্চমত কি আছে, ভারত চায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে। অবশ্যই দেখবে যেই দেশগুলো উন্নয়নের দিক থেকে এগিয়ে রয়েছে, ভারত চাইবে সবসময় কি সেই দেশগুলোর সাথেই সহযোগিতা করতে, সেই দেশগুলোর সাথেই আর কি ফ্রেন্ডশিপটা বেশি করে বজায় রাখতে। ভারত অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে একসঙ্গে কাজ করে এবং তাদের সাহায্য করে, যাতে সবাই মিলে উন্নতি করতে পারে। ঠিক আছে। এক্ষেত্রে দেখবে যে মনে করো যে কারোর থেকে হেল্প নিলে তাকেও কিন্তু হেল্পটা করাটা উচিত। ঠিক আছে। এবার ভারত মনে করো যখন কোনো একটা দেশের আর্থিক উন্নয়নে সাহায্য করছে, কারণ ভারত জানে যে পরে কিন্তু সেও সাহায্য পাবে, এভাবে কি মিলেমিশে একে অপরকে হেল্প করলে দুটো দেশেরই উন্নয়নটা সম্ভব। ঠিক আছে। তারপর দেখো ষষ্ঠত, ভারত আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। যেমন জাতিসংঘ আছে, যেটাকে আমরা বলি ইউএন, আর কি আছে, মানে এরকম যে আদার্স যে সংস্থাগুলো আছে সেগুলোর সাথে সবসময় কিন্তু ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। কারণ এর মাধ্যমে কি হয়, বিশ্ব সমস্যা সমাধানে অংশগ্রহণ করে। ভারতবর্ষ দেখবে যেমন হচ্ছে ইউএনওতে কিন্তু হচ্ছে ভারতের অনেক এরকম প্রতিনিধি যায়। এতে করে কি বিশ্বের বিভিন্ন সমস্যাগুলো সমাধানে ভারতবর্ষ অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে। আচ্ছা, সবশেষে আমরা এটা বলতে পারি যে ভারতের বৈদেশিক নীতি আরেকটা যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ বা যেটাকে আমরা টেররিজম বলি, এবং বৈশ্বিক সমস্যার মোকাবিলা করা। ঠিক আছে। সন্ত্রাসবাদ যেটা হচ্ছে টেররিজম আমরা বলি, তো টেররিজম যে আছে, টেররিজমটা দমন করা কিন্তু বলতে পারো যে ভারতবর্ষের একটা অন্যতম উদ্দেশ্য। প্লাস হচ্ছে কি বিভিন্ন মানে বৈশ্বিক যে সমস্যাগুলো আছে, মানে বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে, মানে যেটা হচ্ছে বহির্বিশ্বে চলছে, এগুলোর মোকাবিলা করাও কিন্তু ভারতের বৈদেশিক নীতির একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য বলতে পারো। ঠিক আছে। ভারত সব সময় কি করে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এবং পরিবেশ দূষণ, দারিদ্র ইত্যাদি সমস্যার সমাধানে কিন্তু কাজ করে। দেখো, সন্ত্রাসবাদী এই যে কনসেপ্টটা, এই বিষয়টা কিন্তু ভারত সরকার একদমই মানে না, এবং সন্ত্রাসবাদ দমনে সবসময় ভারত সরকার কিন্তু নিজের একটা হচ্ছে ভূমিকা রাখে, এবং এর পাশাপাশি পরিবেশ দূষণ, পোভার্টি, এই বিষয়গুলো সমাধানেও কিন্তু ভারত সবসময় এগিয়ে যায়। এভাবে আমরা বলতে পারি যে বৈদেশিক নীতি কি করে, একদিকে দেশের উন্নয়ন তো অবশ্যই করে, নিরাপত্তা নিশ্চিত করে, এবং বিশ্ব শান্তি বজায় রাখতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা।
যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া আছে মেজর এবং মাইনর দুটোর জন্য, ঠিক আছে? তোমাদের ক্লাসেস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, ক্লাস চলছে, নোটসও কিন্তু দেওয়া চলছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।